আমি আপনাদের বলি, খবর আছে প্রতি বুথে ক্যানিং পূর্ব থেকে ওই সাইড থেকে ওই নটোরিয়াস ক্রিমিনালটা নাকি ভোটের জন্য 30টা করে লোক নিয়ে আসছে। আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, মায়েদেরকেও তৈরি হতে হবে। ভোটের আগের রাতে, ভোটের দিনে ক্যানিং পূর্ব, জীবনতলা, মৌখালি, সন্দেশখালীর লোক যদি এখানে ঘোরাঘুরি করে, তুমি তোমার কোন আত্মীয়র বাড়ি এসছো, পাকামু হচ্ছে, সন্দেশখালীতে ভোট চলছে, ওখানে ভোট না দিয়ে তুমি ভোগালীতে কি গল্প করতে এসছো, আলাকুলিয়াতে কি গল্প করতে এসছো, তাকে ধরে রাখবেন, কাশীপুর থানায় খবর দেবেন, কাশীপুর থানার অফিসাররা নিয়ে এসে তাকে তুলে গ্রেফতার করবে। এর ব্যবস্থা আমরা করব, কিন্তু সজাগ থাকতে হবে। কোনো বহিরাগত এসে আলাকুলিয়াতে, নাংলাতে, ভাঙড়ে যদি গুন্ডামি মস্তানি করে, ভাঙড়ের মায়েরা বাপেরা তাদেরকে ছেড়ে কথা বলবে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে। প্রস্তুত নিতে হবে। ভোটের দিন সকালে তুমি মৌখালি থেকে এখানে কি করতে এসছো? কি বলছি বুঝতে পেরেছে? যেমন জীবনতলার গাড়ি এখানে এসে আগুন লাগলো বিজয়গঞ্জ বাজারে, না গাড়ির মালিককেও নেই, গাড়ির মালিককে গাড়ি কে নিয়ে এসলো, কেন আগুন লাগলো, কেস কাওয়ারি কিছুই হলো না, কিন্তু আগুনটা লেগিয়েছে কে, খোঁজ নেওয়া দরকার, বা কেন আসলো খোঁজ নেওয়া দরকার। তাহলে ভোটের নমিনেশনে জীবনতলার গাড়ি এখানে কি হই করছিল? তুই ভোটের দিনেও যদি কোনো বহিরাগত আসে, আচ্ছা করে ভালোবাসা দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। হ্যাঁ, তারপরে তো কাশীপুর থানা আছে, উত্তর কাশীপুর থানা, মাথায় থাকবে তো। একদম যদি কেউ বাইরে থেকে এসে গুন্ডামি মস্তানি করে, তাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলবো না। আর বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে তৃণমূলের যে 2-4টে নেতাগুলো পাড়াতে আছে, তাদের যদি হই করে এতটুকু বলে দেবেন যে ভোট মিটে যাক, তোকে সারা বছর তোমাকে এখানে থাকতে হবে। গুন্ডা মস্তান এসে সারা বছর তোমার বাড়ি পাহারা দেবে না, এতটুকু মাথায় রাখো। বাইরে থেকে নিয়ে আসবে, আমার পাড়ার ছেলেকে মেরে চলে যাবে, আমার পাড়ার ছেলেকে সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, যার এটা ইচ্ছা করবে। তুমি বাইরে থেকে লোক নিয়ে এসে আমার পাড়ার ছেলেকে মার খাইয়ে চলে যাবে, তোমাকে কিন্তু সারা বছর এই পাড়াতে থাকতে হবে, এটাও তাদেরকে বলে দেবেন। কি বলছি বুঝে আসছে? তাই বন্ধুগণ, এই আমাদের ইমরান কোথায় গেল গো, একটা ভালো উদাহরণ দিয়েছে, দারুণ উদাহরণ। বিষ আর কি বললে, বিষ আর ফল কোনটা গ্রহণ করবে? বাস্তব কথা। রাতের অন্ধকারে আমার কাছে খবর আছে কেনা হচ্ছে, ভোট কেনার চেষ্টা করছে, ভোটে আর জিততে পারবে না, ভোট কেনার চেষ্টা করছে। মায়েদেরকে শাড়ি দিচ্ছে, বাপেদেরকে লুঙ্গি জামা দিচ্ছে, কিছু কিছু করে টাকা দিচ্ছে। তো আমি প্রথম বলবো, নিয়ে নিবার পক্ষে একটাও ছাড়বেন না। যা পাবেন, শাড়ি, জামা, টাকা পয়সা, মিষ্টি, বিরিয়ানি, গাড়ির তেল, সব বলবেন, সব নিয়ে নেবেন, কিচ্ছু ছাড়বেন না। তবে অনুরোধ এটাই, ও ব্যবসায় ইনভেস্ট করছে, ব্যবসায় ইনভেস্ট করবে মানে লাভ করবে। আপনি যদি তার কথাই গলে তাকে ভোট দিয়ে দেন, দুটো ক্ষতি, আপনাকে দুটোরকমভাবে আপনার কাছে টাকা তুলবে। প্রথম কথা, 10 কোটি টাকা যদি ইনভেস্ট করে 100 কোটি টাকা সে তুলবে। কেমন করে তুলবে? এই নাংলা আলাকুলিয়ার মানুষ, একটা 2 কাঠা জায়গা আছে, দাম 5 লাখ টাকা কাঠা, আপনি বিক্রি করতে চাইছেন, আপনার মেয়ে ছেলের পরিবারের বা বাড়ি টাড়ি করবেন, 10 লাখ টাকায় বিক্রি করবেন, আপনি করে মেয়ের বিয়ে দেবেন বা একটা বাড়ি করবেন বা কিছু ইচ্ছা, তখন ওরা চলে আসবে, ওরা আপনাকে 1 লাখ টাকা করে কাটা দেবে, ওরা 1 লাখ 2 লাখ দেবে, আর বাকি 8 লাখ ওরা খেয়ে নেবে, আর নাহলে আপনাকে জমি বিক্রি করতে দেবে না। দ্বিতীয় কথা, আপনি একটু কষ্ট করে সবজি বিক্রি করে গাড়ি চালিয়ে 2 পয়সা ইনকাম করেছেন, আপনি একটা জমি কিনতে চাচ্ছেন, 40,000 টাকা শতক, 60,000 টাকা শতক, বা 1 লাখ টাকা শতক, বা 5 লাখ টাকা শতক, আপনাকে ওরা 10 লাখ টাকা শতকে বিক্রি করাবে। আপনাকে ওর কাছ থেকে কিনতে হবে। যদি ওর কাছ থেকে না কিনে ডাইরেক্ট যদি মালিকের কাছ থেকে কিনে নেয়, দখল নিতে দেবে না, কারণ আগে 10 কোটি ইনভেস্ট করেছে, টাকা তো তুলতে হবে। বুঝতে পারছেন কি বলছি? সুতরাং সাবধান, যা দিচ্ছেন ছাড়বেন না, নিয়ে নেবেন, কিন্তু খালি হাতে ওকে মৌখালিতে আমাদেরকে পাঠাতে হবে। আর একটা কেমন ভাবে ইনকাম করবে বলে দিচ্ছি। এই আপনাদের যেখানে বসেছে তার বাম দিকে একটা লাইট পোস্ট আছে, দেখতে পেয়েছেন? আছে তো? এই লাইট পোস্ট করতে গিয়ে আমি বুঝছি, এই লাইট পোস্ট করতে গিয়ে
3 লাখ টাকা হয়তো প্রজেক্ট, বোঝানোর জন্য বলছি, 3 লাখ টাকার প্রজেক্ট। এখন যে বরাত পাবে তাকে বলে দেওয়া হবে আমাকে 1.5 লাখ দাও, আর 1.5 লাখেও কি লাইট করবে আর কি লাভ করবে, ওই রকম টাঙিয়ে দিয়ে চলে যাবে। একটা ঝড় হবে, উল্টে যাবে। ক্ষতি কার হবে? আলাকুলিয়ার মানুষ অন্ধকারে আবার থাকবে। শুধু তাই নয়, একটা 8 ফুট চওড়া ঢালাই রাস্তা 6 ফুট চওড়া করবে, 8 ইঞ্চি গেজ 4 ইঞ্চি করে দেবে। যে ঢালাই রাস্তাটা 8 বছর 10 বছর উইদাউট রিপেয়ারিংয়ে চলতো, সে বছর পার হবে না, ভেঙে যাবে। কেন? ওখান থেকে কাটমানি চলে যাচ্ছে কোথায়? ওই 10 কোটি ইনভেস্ট করছে, 100 কোটি তুলবে, ওখানে চলে যাচ্ছে। ক্ষতিটা কার হলো? আপনাদের হলো। এই রাস্তা দিয়ে আপনাদের হাঁটাচলা করতে হবে। তাই আপনাদের বলবো, ভুলেও ওর পাল্লায় পড়বেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার বিপদে আপদে আমি ছিলাম কি ছিলাম না? এখন আপনাদের পাশে আমি আছি কি না নাই? মায়ের একটু বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। আপনাদেরকে বিপদে ফেলে আমি চলে গিয়েছি? আপনাদের বিপদে আমি বুক চিতিয়ে লড়াই করেছি কি করিনি? আপনার যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছিল, তখন মমতা ব্যানার্জি ওই নোটোরিয়াস ক্রিমিনালরা বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো। তাই আজকে সময় এসেছে, আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো যে সুরক্ষিত আছে, এই নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এখনো বিজেপি তৈরি করা আইন লাগু করতে পারছে না। তাই আজ তারা গোপনে গোপনে বিজেপি তৃণমূল সেটিং করে নওশাদকে হারাবার জন্য শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে, হয়তো মমতা ব্যানার্জির সাথে কথা বলে, মোদির পরামর্শ নিয়ে ভাঙড়ের বিজেপির বিধায়ক প্রার্থীর সাথে গোপনে আলোচনা করছে। কারণ বিজেপি আইন তৈরি করছে, আপনার মসজিদ কাটবে, আপনার মাদ্রাসা কাটবে, আপনার ঈদগাহ কাটবে, আপনার ওয়াকফ সম্পত্তি কাটবে। আর নওশাদ সিদ্দিকী ওই আইনকে আটকানোর জন্য আইনি লড়াই করছে, কাটতে পারছে না। এই জন্য ওদের রাগ হচ্ছে, বিজেপি তৃণমূল মিলে এই আমাকে হারাবার চক্রান্ত করছে। তাই এর উত্তর আপনারা দেবেন কি দেবেন না? এই এখানে যারা গুটি কয়েক তৃণমূলের নেতা আছে তাদেরকেও বলবো, একটু ভাবুন তো, আপনার আব্বা আম্মা, দাদু দাদি যে কবরে শুয়ে আছে, সেই কবরটা এখনো যে বেঁচে আছে, অর্থাৎ বুল্ডুজার চালিয়ে দখল হয়ে যায়নি, এটা কিন্তু মমতা ব্যানার্জির করা মামলার জন্য নয়, ওই নটোরিয়াস ক্রিমিনালের মামলার জন্য নয়, নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য। আর সেই নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য নটোরিয়াস ক্রিমিনাল বিজেপির প্রার্থীর সাথে গোপনে আতাত করেছিল। ছবি এখন পাবলিক হয়ে গেছে বলে কি বলছে? সৌজন্য সাক্ষাৎ আমরা বুঝি। সৌজন্য সাক্ষাৎ গত বছরে, গত নির্বাচনে আমার সাথে হয়েছিল বিজেপির প্রার্থীর। কোথায়? ভোট কেন্দ্রে। আমিও পরিদর্শনে গেছি, উনিও গিয়েছেন। আমাকে বলছে নওশাদ ভাই কেমন আছো? আমি বলছি আমি ভালো আছি। দিদি আপনি কেমন আছেন? কারোর ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে গুজগুজ ফুসফুস করিনি অন্যকে হারাবার জন্য। বুঝতে পারছেন কেন আমার উপরে রাগ, কেন আমাকে হারাতে চাইছে? বিজেপি আইন করে জমি, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান কাটতে চাইছে, আর ওই আইনকে আমি কেস করে আটকাচ্ছি। ওই জন্য মোদির নির্দেশে মমতা আর শুভেন্দু অধিকারী বসে প্ল্যান করে আমাকে হারাবার চেষ্টা করছে। তাহলে ভাঙড়ের এই আলাকুলিয়ার, ভাঙড় ভোগালী একের মানুষের জবাব দেবে তো নাকি? আমাকে কেন হারাতে চাইছে? ফেক ST/SC সার্টিফিকেট দিয়ে প্রকৃত ST/SC থেকে বঞ্চিত করছে, আর নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীর বলতি বন্ধ করে দিচ্ছে, মুখের কথা বন্ধ করে দিচ্ছে। কেন ফেক ST/SC সার্টিফিকেট ছেড়েছো? তাই এরা মোদি মমতা মিলে আমাকে হারাবার চক্রান্ত করছে। তাই মায়েদের বলবো, আপনি যখন বিপদে পড়েছিলেন আমি বুক চিতিয়ে লড়াই করেছি। যদি মনে করেন আগামী 5 বছর একইভাবে আপনার পাশে থেকে বিপদে আপদে আপনার সাথ দিয়ে এবং আপনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার লড়াইয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাবে, অন্য কোনো প্রার্থী নয়, সংযুক্ত মোর্চা তথা বামেদের সমর্থন নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসাবে আমাকে পুনরায় এখানে নির্বাচিত করে বিধানসভায় পাঠানো দরকার। তাহলে আপনাদের বলবো 29শে এপ্রিল কারো কথায়, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। EVM মেশিনের 5
নম্বরে বোতাম টিপে আমাকে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠান। বিগত 5 বছরের নয়, আগামী 5 বছর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নে আপসীন সংগ্রাম করব, বিভাজনের বিরুদ্ধে লড়াই করব, ঐক্যের পক্ষে সওয়াল করব। তাই আপনারা যদি সুযোগ দেন, আপনাদের প্রতিনিধি হয়ে, মানুষের প্রতিনিধি হয়ে, রাজ্যের প্রতিনিধি হয়ে বিধানসভায় যেমন আওয়াজ তুলেছিলাম, আগামী 5 বছর আবার আওয়াজ তুলব। যদি আপনারা সুযোগ দেন, না সুযোগ দিলে পারবো না।